আমাদের সাথে আজ উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক এবং কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান এবং আরও আছেন শরীফ উসমান বিন হাদি, শরীফ ইনকিলাব মঞ্চের মুখপাত্র। দুজনকে অশেষ ধন্যবাদ সময় দেওয়ার জন্য। প্রথম যে প্রসঙ্গটি আনতে চাইছি সেটা হচ্ছে রিজভী আহমেদ যে কথাটি বলেছেন, প্রশাসনিক স্থবিরতার কারণে মব কালচার বৃদ্ধি পাচ্ছে। আপনি কিভাবে দেখেন? আবার কখনো কখনো আমরা শুনছি কোনো কোনো ঘটনাকে মব না, এরকমটাও আমরা বলতে শুনছি। আবার যারা মব বলছেন তারাই আবার এই মবটা কেন হয়েছে জাস্টিফাই করারও একটা চেষ্টাও দেখেছি। কিভাবে দেখছেন আপনি আপনার মন্তব্য? ধন্যবাদ। একটু সময় দেন। মব নিয়ে আমাদের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। তার আগে আমার মনে হয় মবের সংজ্ঞাটা একটু নিশ্চিত হওয়া দরকার। যেমন কিছুদিন আগে পটিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা থানা ঘেরাও করেছে, পুলিশের সাথে মারপিট করেছে। অনেকে এটাকে মব বলার চেষ্টা করেছেন। এটা আসলে মব না। মবের সংজ্ঞা অনুসারে এটা হচ্ছে আনঅর্গানাইজড একটা লোকজন একত্র হবে এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে এক ধরনের ভায়োলেন্ট অ্যাটিটিউড করবে। মানে কোনো একটা জায়গায় স্বতঃস্ফূর্ত একটা প্রতিবাদের জন্য মানুষ দাঁড়িয়ে গেলেন, সেটা না, সে ভায়োলেন্ট হবে, সে ভাঙচুর করবে, সে কাউকে আঘাত করবে, এই ধরনের প্রবণতা। এবং আনঅর্গানাইজড মানুষ হঠাৎ করে একত্র হবেন। আমাদের ট্রেডিশনে তো আসলে মবের একটা জায়গায় খুবই সিরিয়াস প্রাদুর্ভাব আছে, সেটা হলো আমরা কাউকে কোনো অপরাধের ক্ষেত্রে যদি ধরে ফেলতে পারি, বিশেষ করে চুরি, ডাকাতি, পকেটমার, ছিনতাইকারী, আমরা ধরে পিটিয়ে মেরে ফেলি। আমাদের মানে আবহমান কাল থেকে এই প্রবণতা আছে এবং এটার পক্ষে একটা সোশ্যাল অ্যাকসেপ্টেন্স আছে। আমরা কেউ যদি অপরাধী না হন, কদিন আগে আপনি জানেন যেটি গার্মেন্টস একটি শ্রমিককে বেঁধে পিটিয়ে, আমরা এটা আমরা গ্রহণ করি। আমরা আমাদের প্রবলেম কখন হয়, যেমন ধরুন তাসলিমা নামে একজন নারীকে এই যে নতুন বাজারের এখানে একটা স্কুলে পিটিয়ে মেরে ফেলা হয়। উনি ওনার সন্তানকে স্কুল থেকে নিতে এসেছিলেন, উনি মানসিকভাবে অনেকটাই ভারসাম্যহীন ছিলেন, তার অসংলগ্ন আচরণ ছিল। ওটা আমাদের খারাপ লেগেছে, কারণ তাসলিমা ছেলে ধরা ছিলেন না। কিন্তু যদি ছেলে ধরা হতেন আমাদের সমস্যা ছিল না। আমাদের সোসাইটিতে মব তৈরি এবং মবকে দিয়ে কাজ করানোর একটা প্রবণতা আছে এবং সেটারও এক ধরনের যৌক্তিকতা দেওয়ার চেষ্টা। আপনি যদি জিজ্ঞেস করেন পিটিয়ে একটা ডাকাতকে কেন মেরে ফেলছেন, একটা ছিনতাইকারীকে সামান্য কিছু ছিনতাই করছে, ও জবাব দেবে, ওকে পুলিশে দিলেও বেরিয়ে যাবে, কোর্টে গেলে আবার বেরিয়ে যাবে, আবার ছিনতাই করবে। সুতরাং আমরা মনে করছি এইটা দেখিয়ে এটাকে জায়েজ করা যায়। এই সম্মতি উৎপাদন কিন্তু আবহমান কাল থেকে আছে। এবার একটা নতুন ফেনোমেনন তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই যে এখন আবার এর বাইরে আরো নতুন করে মব তৈরি হচ্ছে। সব জায়গায় যে মব তৈরি হচ্ছে তা না, অনেক জায়গায় অর্গানাইজড ভাবে লোকজন যাচ্ছে, প্ল্যান করে যাচ্ছে। সাবেক সিইসি কে যে হেনস্থা করা হয়েছে এটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? আমি সাবেক সিইসির ওখানে যারা একত্র হয়েছেন আমার মনে হয় এটা খুব অর্গানাইজড ছিল, এটাকে মব বলা যেতে পারে। ওখানে মানে আমি যতদূর পত্রিকায় বা মিডিয়াতে নিউজ দেখেছি, সেখানে কিছু লোকজন স্বতঃস্ফূর্তভাবে গেছে, গিয়ে একজন দুজন গেছে, তারপর আরো কিছু লোকজন একত্র হয়েছে এবং তাকে ওখানে অপমান করা হয়েছে, আঘাত করা হয়েছে। সো আমরা এটাকে মব বলতে পারি, কিন্তু সব জায়গায় এটা যে মব তা না। কিন্তু অনেককে আমরা বলতে শুনেছি যে সেখানে জাস্টিফাইড রিজন ছিল, কারণ তার যে অপরাধ সেই জায়গা থেকে সে আসলে এরকমটাই এটা খুব ডিজার্ভ করে, এই ধরনের কথা রয়েছে। এটা মব তৈরি করে হোক বা অর্গানাইজড ভাবে হোক, কোনোভাবেই বর্তমান বাংলাদেশে কেউ বলতে পারে যে সিসি নুরুল হুদা, আমি প্রায় বলি যে মানে খুন অনেক কম অপরাধ নুরুল হুদা বিশেষ করে অন্য দুই সিএসির তুলনায়। 18 সালে তো উনি ভোট ডাকাতির ইয়েতে ছিলেন, তার তুলনায় খুন অনেক কম অপরাধ। এই দেশের আমাকে যদি সময় দীর্ঘ থাকতে আমি দেখাতে পারতাম কিভাবে কোটি কোটি মানুষ জীবন ধ্বংস করা হয়েছে এই নির্বাচনগুলোর মাধ্যমে। কিন্তু তারপরও এগুলো কোনোভাবেই সরকার তাকে ধরছে না কেন, তাই আমি গিয়ে তাকে পেটাবো, গলায় জুতার মালা দিয়ে হ্যান্ড ওভার করবো, হাত পা ভেঙে দিয়ে আওয়ামী লীগের লোকজনকে হ্যান্ড ওভার করে, এসব আহ্বান বিভিন্ন জায়গা থেকে জানানো হয়। আমরা ধরে নিলাম যে প্রশাসনিক দুর্বলতা আছে, জনাব রিজভী যেটা বলেছেন এটা অনেক ক্ষেত্রে সত্য, আমাদের পুলিশ আসলে এখন সেই মনোবল ফিরে পায় নাই। তারপরও আসলে এই ঘটনাটা ঘটতে পারে না। এখানে সমস্যা যেটা দাঁড়িয়েছে, কেউ কেউ করছেন কি, আমাদের জুলাই আগস্টে যেটা হলো এটাকে বিপ্লব বলার চেষ্টা করছেন, এবং বিপ্লব একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং বিপ্লবের সাথে এক ধরনের ভায়োলেন্সের যোগসূত্র থাকে। একটা টার্ম আছে কেউ কেউ ব্যবহার করছেনও দেখে, এমানসিপেটরি ভায়োলেন্স, মুক্তির জন্য যে ভায়োলেন্স। আমি প্রথম দিন থেকে এটাকে বিপ্লব বলে বিশ্বাস করি না। এই ডিবেট আমি যে কারোর সাথে করতে প্রস্তুত, একজন বিখ্যাত পাবলিক ইন্টেলেকচুয়ালের সাথে আমি ইনডিরেক্টলি এবং ডিরেক্টলি এই ডিবেট করেছি। সো গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশে যেখানে 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 যা যা হয় নাই বলে মনে হয়, সেই জায়গায় আমি এসে আমার হাতে আইন তুলে নিয়ে আমি স্পন্টেনিয়াসলি, এটা অর্গানাইজড হোক
যদি নন মব হয়, আপনি বলতে চাইছেন তারাই এই কাজটা করছে যারা আসলে যাদের মধ্যে ধারণ করছে যেটা বিপ্লব ছিল, বিপ্লব আমি সরি তারা বিপ্লব মনে করেন বলে মনে করে না, তারা এই বিপ্লব টার্মটা আনছেন কারণ তারা এই মবকে জাস্টিফাই করতে চান। এখন মবকে কেন জাস্টিফাই করতে চান? বা কোনো অর্গানাইজ কোন জায়গায় দেখবেন অর্গানাইজড ভাবে গেছে, সব জায়গায় মব যায় নাই, প্ল্যান করা হয়েছে, তোমরা যাও এটা ঘেরাও করো, ওখানে এটা করো এটা করো। 32 নম্বর ভাঙা কি মব ছিল? ইনস্ট্যান্ট শুরুতে এটা মব ছিল, কারণ আমি যতদূর দেখেছি যে শুরুতে এটা মোটামুটি সব মানুষজনই গিয়ে হাজির হয়েছে, পরে কিন্তু আহ্বান জানানো হয়েছে, সেটা পরবর্তীতে আহ্বান আছে, অর্গানাইজ করার চেষ্টা আছে, সুতরাং ওইটাকে ঠিক ওই অর্থে পরবর্তীতে এটার মব ছিল এভাবে বলা যাবে না, এটা খুবই স্ট্রাকচার্ড এবং অর্গানাইজ ছিল একটা পর্যায়ে এসে। তো যে কথাটা বলছিলাম, যারা মনে করছেন এইটাকে রাখতে হবে তারা আসলে এই স্টেটে একটা এনার্কি রাখতে চান। স্টেট যদি অর্ডারে ঢুকে যায়, এটা নিয়ম, একটা স্টেট যদি অর্ডারে ঢুকে যায় কারো সুবিধা হবে কারো অসুবিধা হবে, আবার স্টেটে যদি এনার্কি থাকে কারো সুবিধা হবে কারো অসুবিধা হবে। একটা এনার্কিক স্টেটে যদি একটা কথার কথা নির্বাচনটা আস্তে আস্তে পিছিয়ে যেতে থাকে, তাহলে খুব স্বাভাবিকভাবে কিছু গোষ্ঠী আছে যাদের হাতে প্রভূত ক্ষমতা আছে, তারা ক্ষমতা বাইরে থেকে বা সরকারের মধ্য থেকে এনজয় করছেন, তাদের কাছে এটা ভালো লাগবে, এটাই নিয়ম। আর যারা এটাকে বিপ্লব বলার চেষ্টা করেছেন, আমি অন্তত কয়েকজন নাম বলছি না, এটা যে বিপ্লব না বোঝার মতো জ্ঞান তাদের আসলে আছে, কিন্তু তারা এটাকে মানে ভেস্টেড ইন্টারেস্টের কারণে বিপ্লব বলছে। আচ্ছা আসবাবরা আপনার কাছে, ওসমান হাদি আমি আপনার কথা, গণঅভ্যুত্থান যেটা আমরা বলছি এটাকে আমরা কি বিপ্লব, আপনি কি মনে করেন যে বিপ্লব ছিল না গণঅভ্যুত্থান ছিল? সেখান থেকে যদি আলোচনা শুরু করি। দেখেন, আমি এমনি পেশায় আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াই, কিন্তু এইখানে যখন কথা বলছি আমি এটুকুন বুঝি আমার অডিয়েন্সরা আমার একজন একাডেমিক হিসেবে এই কথা শুনছে না বা শোনার চেষ্টা করছে না, এই রাজপথের একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের কথা বুঝতে চায় বা শুনতে চায়। বাংলাদেশের মুশকিলটা কি, ধরেন বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, এরপরে ভাই যে টার্মসগুলো বলেছে, ধরেন মব, আরও যা যা যা, তো এইগুলো তো আসলে একাডেমিয়ায় যখন আসছে আপনি হিসাবটা করেন তো, যে এই ওয়ার্ডগুলো ডিকশনারিতে আসার পরে তারপর কি দুনিয়ায়, এটা এখানে বলছি না, ধরেন ফরাসি বিপ্লব ধরেন, রুশ বিপ্লব ধরেন, মানে এই শব্দগুলো ডিকশনারিতে এসছে, তারপর একটা ফরাসি বিপ্লব হয়েছে, মানে বিপ্লবটা কেমন করতে হবে, এর চেহারা কেমন, এটা এনসাইক্লোপিডিয়াতে থাকতে হবে, তারপর এটা হয় নাই। আগে দুনিয়ায় ইভেন্ট হয়, এটার 50 বছর 100 বছর পর সেটাকে একাডেমিয়ায় রিসাইজ করা হয়, কেউ সেটাকে গণ অভ্যুত্থান বলবে, কেউ বিপ্লব বলবে। ধরেন আমি বলি, আজ থেকে 50 বছর পরে একাডেমিয়া এমন হতে পারে 2024-এ বাংলাদেশে যেটা হয়েছে এটা বিপ্লব না গণ অভ্যুত্থান না, এমন নতুন একাডেমিক একটা জনরা তৈরি হতে পারে। মানে নট নেসেসারিলি গত 50-100 বছরেই বাংলা পৃথিবীতে যা হয়েছে। এখন মুশকিলটা হলো আমরা এখানে মব বলি, বিপ্লব বলি, গণ অভ্যুত্থান বলি, সবই তো আমরা বিশেষ করে ওয়েস্টের একাডেমিয়ায় যা আছে সেগুলোকে ফ্রেমে ফেলে ফেলে বলতে চাই। তো আমি বরং ধরেন এভাবে যদি বুঝি যে গত 100 বছরের ইতিহাস, আপনি ধরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে একমাত্র ইসরায়েল ফিলিস্তিনে যা করে এই ইস্যুটা ছাড়া, আপনি বলেন তো যে 15 দিনে একটা রাষ্ট্র প্রকাশ্য দিবালোকে শুধু 1500-এর অধিক মানুষকে হত্যাই করে নাই, প্রকাশ্য দিবালোকে লাশ জ্বালিয়ে দিয়েছে পুলিশ। এই 7টা লাশের মধ্যে একটা লাশ শহীদ সজল, তার মা এসে আমাদেরকে বলেছে আমার বাচ্চার গায়ে যখন আগুন দেয় তখনও তার হাত নড়ছিল। আপনি মানে একটা বলেন না একটা ইনসিডেন্ট যে গত 50 বছরের এই যে আধুনিক সভ্যতা, পশ্চিমা সভ্যতা যারা আমরা বলি, যার একাডেমিয়া দিয়ে আমরা এগুলো বোঝবার চেষ্টা করি, একটা দেশ বলেন তো একমাত্র ইসরায়েল যে ফিলিস্তিনে এখনো মানুষকে আর খুঁজে না পেয়ে মারার জন্য ত্রাণ দিচ্ছে, সেই ত্রাণে মানুষ আসছে, তার উপরে বোম্বিং করছে। তো এখন এই যে 15 দিনে প্রায় 2000 মানুষকে হত্যা, প্রকাশ্য দিবালোকে ক্যামেরার সামনে, আহত, পঙ্গু, এইটাকে আপনি আসলে একাডেমি কি বলবেন? এখানে বিপ্লবের যে ব্যাপারটা আপনি একাডেমিক জায়গা থেকে যদিও আলোচনা করতে চাইছেন না, তারপর আমি বলি যে বিপ্লবের যে সংজ্ঞা, বিপ্লবটাকে যেভাবে আমরা দেখে এসেছি যে বিপ্লবের একটা আকাঙ্ক্ষা থাকে, বিপ্লবটা অনেক দিন ধরে সেই গোলটা মাথায় রেখে সংগঠিত হতে থাকে, রাইট? তো এখানে কিন্তু কোটা আন্দোলনের জন্য, জাস্ট কোটাকে কেন্দ্র করে আন্দোলনটা শুরু হলো, এবং যে কারণে অনেকে বলে এটা আসলে বিপ্লব না, বিপ্লবের জন্য যে জিনিসগুলো, শর্তগুলো থাকা দরকার সেটা ছিল না। কিন্তু যে ঘটনাটা এখানে ঘটেছে সেটা হচ্ছে যে নৃশংসভাবে যেভাবে আমাদের সামনে আমাদের ছাত্রদের, জনতাকে, যেভাবে শিশুকে হত্যা করা হয়েছে, এর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা পরিবর্তনের, একটা বিপ্লবের একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে ঠিক সেই সময়টাতে, এবং যে কারণে আমার মনে হয় আপনি কথাগুলো বলছেন। কিন্তু আমরা তারপরে বিপ্লবকে সংজ্ঞায়িত করতে পারি কিনা বা আসলে করা যায় কিনা, সেই জায়গায় আমি এখানে একটা ব্যাপার কি, ধরেন অনেকে এটাকে বিপ্লব কেন বলতে চাচ্ছে, মানে আমি এটা না যে আমি এটা জোর করে বিপ্লবী বলতে চাচ্ছি, আমি ইতিমধ্যে আমি এটার কিছুই বলি না, আমি শুধু জুলাই বলবার চেষ্টা করি। মানে একটা গণ অভ্যুত্থান বা বিপ্লব এটা আমার বলবার দরকার নাই। ধরেন অনেকে যারা
বুঝে বিপ্লব বলতে চায়, তাদের জায়গাটা হলো তারা মনে করে তারা বিপ্লবের মধ্যে আছে। 24-এ যেটা শুরু হয়েছে সেটা শেষ হয় নাই, এর জন্য তারা বলে যে জুলাই চলছে, জুলাই চলবে। এর মানে সেটা আগামী 5 বছর 10 বছর পরেও একটা বৃহত্তর গণ অভ্যুত্থান বা বিপ্লবের যে আকাঙ্ক্ষা, যে রাষ্ট্রসেবী নির্মাণ করতে চায়, তার বিরাট একটা আউটবাস্ট ঘটে যেতে পারে। এই ধারণা থেকে যারা একাডেমিক লনিকে বলবার চেষ্টা করেন যে আমরা এই প্রক্রিয়ার মধ্যে আছি, এর মানে বিপ্লব সম্পন্ন হয় নাই। কিন্তু ধরেন এই একাডেমিক লোকের বাইরে অনেকে যারা বিপ্লব বলছে, তারা ঠিক কোন পারসেপশনে বলছে জানেন? এই জায়গাটা কেউ অ্যাড্রেস করে না। ধরেন আমি বিপ্লব বললাম না, তাহলে অফকোর্স এটা তো একাডেমিকলি একটা বড় গণ অভ্যুত্থান। এখন বাংলাদেশে গণ অভ্যুত্থান বলতে মানুষ 90-এর গণ অভ্যুত্থান চেনে। আমি ধরেন বিএনপির একজন বড় সিনিয়র নেতা, প্রেস ক্লাবে আমরা একটা প্রোগ্রাম, ইনকিলাব মঞ্চে একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছিলাম, সেখানে তিনি বলছিলেন যে বাংলাদেশে তো অভ্যুত্থান, গণ অভ্যুত্থান এবারই হয় নাই, 90-এও হয়েছে। তখন আমি বললাম যে দেখেন, আপনি এটা কি ইচ্ছে করে বললেন নাকি জাস্ট বলার জন্য বললেন? 90 অবশ্যই গণ অভ্যুত্থান। আপনি এই 24-এর গণ অভ্যুত্থানের সাথে 90-এর গণ অভ্যুত্থানের কি মিলান? মানে আপনি বলেন তো যে 90-এর গণ অভ্যুত্থানে কতজনকে জীবন দিতে হয়েছে, 90-এর গণ অভ্যুত্থানের জন্য কতটা আয়নাঘর, কতটা গুম, কতটা খুন, কতটা ধর্ষণ হয়েছে। ইভেন একটা কথা আজকে আবারও ঝুঁকি নিয়ে বলি, 100 বার বলেছি, আবারও বলি, 24-এ একটা কাজ ঘটেছে যেটা মুক্তিযুদ্ধের একটা জায়গাকেও ছাড়িয়ে গেছে, সেটাকেও ঝুঁকি নিয়ে বলে না। আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে 25শে মার্চ কালো রাতেই বাংলাদেশের জনগণ জেনেছিল যে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার হাতে অস্ত্র আছে, আর্মির মধ্যে একটা অংশ জনগণের পক্ষে দাঁড়িয়ে বলেছে উই রিভোল্ট। তারা বন্দুকের নলা তার অফিসারের দিকে ঘুরিয়ে দিয়েছে। আমাদের পুলিশরা, আমাদের আর্মিরা ছোট অংশ হলেও তারা সাথে সাথে বিদ্রোহ করেছে। মানে জনগণ বুঝেছিল সশস্ত্র বাহিনীর একটা অংশ তার হাতে আছে। এবার আমাকে বলেন তো, 24-এর 5 আগস্ট, 36-শে জুলাই হাসিনা পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের আর্মি, পুলিশ, বিডিআর এমন কোন শাখা আছে যারা তার অস্ত্রটা জনগণের জন্য তার অফিসারের দিকে উল্টো ঘুরিয়ে দিয়েছিল? এর মানে হেলিকপ্টার থেকে গুলি হয়েছে। আচ্ছা, আমি আসবো আসলে কোনটা মব না সে প্রসঙ্গে আপনার কাছে জানবো। 90-কে আমরা যদি গণ অভ্যুত্থান বলি, আমরা গণ অভ্যুত্থানের মহিমাকে ছোট করি। গণ অভ্যুত্থান অনেক বড় ব্যাপার। 90 একটা পলিটিক্যাল পার্টির অর্কেস্ট্রেটেড প্ল্যান্ড মুভমেন্ট ছিল। আমরা অনেক ছোট ছিলাম, কিন্তু পরবর্তীতে আরো খোঁজ খবর করতে গিয়ে আমরা কিন্তু বলি যে 90-এর অভ্যুত্থান কখনো গণ অভ্যুত্থান শব্দটা ইউজ করি না। জনগণ শেষ মুহূর্তে এর সাথে পরাজয় নিশ্চিত হওয়ার পর সেলিব্রেট করতে রাস্তায় নেমেছে। জনগণ এই অভ্যুত্থানকে সফল করে নাই। এটা পলিটিক্যাল পার্টি তাদের নেতৃত্বে, তারা সামনে থেকে তারা অর্গানাইজ করে এই মুভমেন্ট করেছে। ফুল স্টপ। আমি এটা গণ অভ্যুত্থান বলতে একেবারেই প্রস্তুত। ফিরবো আপনার কাছে। ওসমান হাদি, আপনি এবার আমাকে বলেন। আপনি জাস্ট গুগল করেন, আপনি দেখবেন যত নিউজ আসবে এগুলো কিন্তু এই যে রিসেন্ট 2-3-4 মাস ধরে বেশি হচ্ছে, মানে কথা হচ্ছে, নিউজ হচ্ছে, তাই গুগল লিংক আসছে। কিন্তু ভাই যেটা অ্যাড্রেস করেছেন, এটা আমি আরেকটা টক শোতে বলেছি, মব তো এটা আমাদের ইনবিল্ট কালচারে বহুদিন ধরে আছে। আমরা চোর পিটিয়ে মেরে ফেলি, ডাকাত পিটিয়ে মেরে ফেলি, চোখ তুলে ফেলি। হ্যাঁ, এটার একটা লেজিটিমেসি কি দেওয়া হয়? একটা দেখেন, একটা হলো বৈধ অবৈধ, ভালো খারাপ এই প্রশ্ন, আর একটা হলো পিপলস পারসেপশন। আপনি মানুষ বাংলাদেশে, এটা একটা মুশকিল, মানে এটাকে লেজিটিমেসি দেওয়ার প্রশ্ন না যে এই মুহূর্তে এই ধর্ষককে ধরে তারপরে পুলিশের কাছে দিলে সে টাকা দিয়ে বের হয়ে যাচ্ছে, এর মানে কি তাকে মেরে ফেলতে হবে? না। কিন্তু এই যে জনগণ এটা করতে পারছে, তার পিছনে ন্যূনতম সে একটা স্পিরিট পাচ্ছে। তার স্পিরিট হলো ন্যায় বিচার নাই। সুতরাং, এবং দেখেন এখানে অনেক মানুষ আছে, আমি যাদেরকে কথা বলে বোঝার চেষ্টা করেছি যে আপনি যেটা করলেন আপনার তো ফাঁসি হয়ে যাবে, এবং সে এই ফাঁসিটা মেনে নিচ্ছে। এক্সাম্পল যদি দেন, আপনাকে ন্যায় বিচার নেই এই ধারণা থেকে গেছে, এই রিসেন্ট ঘটনা থেকে আপনি কোনটা? না, রিসেন্ট তো রিসেন্ট না, বিশেষ করে ধরেন আমিনবাজারে আমাদের একটা খুব ট্র্যাজেডি ঘটেছিল, 6 জন ছাত্রকে পিটিয়ে মেরে ফেলেছিল ভাই। একটু আগে যেটা বলেছিলেন বাড্ডায়, এরকম তো প্রতিদিন ঘটছে, আমরা শুধু শহরের গুলো জানি। কিন্তু বর্তমানে যেটা মুশকিল হচ্ছে, এক্স্যাক্টলি কোনটা মব? হাদি, আমি যে কথা বলতে একটু যোগ করি, আমিনবাজারের 6 জন 2011 সালে, রিমেম্বার, ওটা নিয়েও আমরা দুঃখ পেয়েছি, কারণ ওরা ডাকাত ছিল না। ডাকাত পেটালে কিন্তু আমাদের কিছু আসে যায় না। অথচ আমরা একটা সভ্য রাষ্ট্র যদি করতে চাই, আমি যদি ভিডিওতে দেখি যে এই লোকগুলো ডাকাতি করছে, ওকে ধরে আমি পিটিয়ে মেরে ফেলা দূরে থাকো, আমি পেটাতে পারি না। কথাগুলো কেতাবি শোনায়, কিন্তু একটা স্টেট তৈরির বেসিক হচ্ছে এটা। দেখেন আপা, আমাদের এখানে যেটা হইছে, মানে প্রশাসনের স্থবিরতা এর জন্য কতটুকু দায়ী সে প্রশ্নটা কথা বলা। ন্যূনতম ধারণাটা এটা আমাদের শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যেও নাই, যে আমার শত্রুর সাথে আমার ইনসাফ করতে পারতে হবে। শেখ হাসিনার সাথে করতে হবে। ইভেন শেখ হাসিনা হলেও আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই, আমি তার সাথে জুলুম করতে চাই। এখন যারা বলছে যে 32 নম্বর ভাঙা ছিল ভয়ঙ্কর মব, এটাকে এখন দেখেন, এটা আমি খুব, মানে এটা অনেকে মাইন্ড করবে, হয়তো বিএনপির অনেক ভাইরা সবাই মাইন্ড করবে না, এর কারণ 32 নম্বরে সব থেকে ওখানে যদি হাজার হাজার মানুষ যে গিয়েছে, এখানে তো ছাত্র দলের আমাদের পরিচিত ভাই বন্ধু হাজার হাজার মিছিল নিয়ে গেছে। জনতার মেয়র বিএনপির তরফে বলুক বা ইস্টাক ভাই নিজে বলুক, তিনি এখানে ক্রেন পাঠাতে হেল্প করেছেন, ইভেন তিনি পোস্ট দিয়েছেন ক্রেন যেতে দেরি হচ্ছে কেন। মুশকিলটা কি জানেন?
এইটা একটা আধা কাজটা, আমরা বিপ্লবটাও তো করতে পারি নাই, গণ অভ্যুত্থানের ফসলও ঘরে তুলতে পারি নাই। না ফলার পরে কি হয়েছে, এটা আমি একদম খুললাম খুলে বলে ফেলি, এতে আসলে ঝুঁকি থাকলে থাকুক। সেটা হলো বিএনপি এনসিপির মধ্যে তো এখন একটা বোঝাপড়ার জায়গা আছে। আওয়ামী লীগের যে ভোট ব্যাংকটা, এটা কে দখল করবে? মানে তারা তো ভোটার আছে এখানে, তো তার ভোটারটা তো, এবং আমি আপনাকে বলি আগামী নির্বাচনে এই আওয়ামী লীগের ভোট ব্যাংকটাই সব থেকে গুরুত্বপূর্ণ কার্ড হয়ে উঠবে যে তারা কাকে ভোট দিচ্ছে। এখন সেক্ষেত্রে এনসিপির পলিটিক্সে এনসিপি কোনো না কোনোভাবে চেষ্টা করবে তাদের ভোটটা করার। তা আমার মনে হয় বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি খুব স্মার্টলি ডিল করছে। এখন আমি বিএনপির পার্ট না হয়ে যদি একজন জুলাই যোদ্ধা হই, তাহলে তো আমি আহত হব। এই যে ধরেন ফজলুর রহমান সাহেব, উনি যে বলছেন, ওনাকে বিএনপি শোকজও করছে না, ওনাকে বিএনপি কিছুই বলছে না, এবং উনি যা বলবার চেষ্টা করছেন ভয়াবহ ব্যাপার। এর মানে আওয়ামী লীগকে খুশি করার জন্য বিএনপির একটা তরফ থেকে বলা হচ্ছে ফজলু সাহেব এটা বলবেন, রুমিন ফারহানা আপা আপনি 32 নিয়ে প্রচুর কান্নাকাটি করবেন, আর অন্য অন্য এটা নিয়ে বলবেন, এবং সবশেষে তারেক রহমান সাহেব অবশ্যই জুলাইয়ের পক্ষের মানুষ, তিনি থাকবেন, বলবেন এটা কি স্ট্যান্ডবাজি। পলিটিক্সের জায়গা থেকে এইটা স্মার্ট ডিলিং, সবার সাথে সে কিভাবে ভোটটা নিতে পারবে, কারণ ভোটের যুদ্ধ শুরু হয়ে গেছে। আপনি বলতে চাইছেন যে এই মন্তব্যগুলো তারা করছেন শুধু ভোটের ডিলিং এর জন্য? আপনি ভাবেন যে এই বিএনপি বলে জুলাইয়ের সবথেকে বড় শরিক, সেই বিএনপির বেগম জিয়ার উপদেষ্টা থাকা অবস্থায় কি করে সে কি বলছে, ফজলুল সাহেব কি বলছে আমি এগুলো বলতেও চাই না, তার প্রতিদিনের অ্যাটিটিউড দেখেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, সে কি বলছে, এত তার কান্না, এত মানে এবং এই যে রুমিন আপা বলছেন যে 32-এ মব হয়েছে, তো এই মবের মাস্টার তো ছিল বিএনপির ইশরাক ভাই, এই মবের মাস্টার ছিল বিএনপি নিজে। কারণ আপনি বলেন তো, এইরকম যে জঘন্যতম আপা বলেছে না 24-48 ঘন্টা ধরে ভাঙা হয়েছে, বিএনপির একজনও ধরেন তারেক রহমান সাহেব অথবা বেগম জিয়ার তরফ থেকে কারো তরফ থেকে এটার বিরুদ্ধে বিবৃতি দেওয়া হয়েছে? মানে সরকারই শুধু 48 ঘন্টা বসে এটা অবজার্ভ করেছে, বিএনপি করে নাই। বিএনপি দেশের সব থেকে বড় রাজনৈতিক দল না, সে জুলাইয়ের অংশীদার না, কেন সেই বিবৃতি দেয় নাই? এর মানে এখন রুমিন ফারহানা প্রচুর উনি কান্নাকাটি করবেন 32 নিয়া, আর ফজলুল সাহেব প্রচুর বঙ্গবন্ধু করবেন, অথচ এই বঙ্গবন্ধু নামে এমন ন্যারেটিভ উৎপাদন করা হয়েছে যে বেগম খালেদা জিয়ার হাত বাঁকা হয়ে গেলেও, মানে আপনি ভাবেন হাসিনা বলতে পারতেছে যে বাসায় থাকতে দিছি, এইটাই তো আমার করুণা, আবার বলতেছে কি বাজে ভাবে যে বেগম জিয়ার লিভারের সমস্যা, কারণ ইঙ্গিত করে বলছে কেন হয়, মদ খেলে হয়। আমি বলছি আচ্ছা, এই যে কান্নাকাটি কিসের জন্য, এটা তো মানুষের বুঝতে পিএইচডি করা লাগে না। অ্যাডভোকেট ফজলুর রহমানের এই মন্তব্য নিয়ে, এবং সেটা নিয়ে আসলে অনেক আলোচনা হচ্ছে। তিনি বলেছেন হাসিনা খারাপ কিন্তু আওয়ামী লীগ খারাপ না, এবং এই কথা বলার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের তোপের মুখে পড়েছেন, এবং তার পজিশন হচ্ছে তিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। আমরা অ্যাডভোকেট ফজলুর রহমানের মন্তব্য নিয়ে একটু শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন ডক্টর জাহিদুর রহমান? এবং ঠিক এমন না যে সেই দলের সব নেতাকে, বিশেষ করে শেখ মুজিবুর রহমানকে হেট করে তিনি এসেছেন, তা তো না, তিনি এসেছেন একরকম ক্ষোভ থেকে এসেছিলেন। এমন কি হতে পারে না যে তার ভেতরে আসলে ওই দলের প্রতি এক ধরনের সিম্প্যাথি রয়ে গেছে? আমি জানি না আপনি কিভাবে রিড করছেন, হাদি যেভাবে এক্সপ্লেইন করলেন যে এটা বলে আওয়ামী লীগের ভোটারদেরকে একটু কাছে রাখা, আমার কাছে কম বেশি অন্তত 20% ভোট এখন আওয়ামী লীগের আছে বলে আমি মনে করি। সো ইটস এ হিউজ নাম্বার। এটা কিনা জানি না, এই কৌশল যদি বিএনপি নিয়ে থাকে এটা একটা স্টুপিড কৌশল হয়েছে, ফুল স্টপ। আওয়ামী লীগের ভোট চাওয়ার কিন্তু বিএনপির আরো কৌশল আছে, খুব সহজ কৌশল আছে। কারণ আমি একটু যদি বলে রাখি, বিএনপির অপোজিটে যদি একটা প্রো ইসলাম সেন্টার রাইট টু রাইট একটা অ্যালায়েন্স দাঁড়ায়, বিএনপি মধ্যপন্থী দল দীর্ঘদিন থেকে, সুতরাং আওয়ামী লীগের হার্ডকোর যারা ভোটার আছে তাদের বিরাট একটা অংশ হচ্ছে অনেকটা লিবারাল, অনেকটা সেকুলার, এদের ভোট এমনিতেই বিএনপি কৌশলগতভাবে সেটা পেতে যাবে। কিন্তু এই যে যেমন ধরুন, এবং সেটাই তো হতে যাচ্ছে, প্রো ইসলামিক একটা জোট হতে যাচ্ছে, আমার কাছে মনেই হয় না যে বিএনপির এই কৌশলের দরকার আছে। আচ্ছা, কিন্তু ওনার মন্তব্যটার কথা বলি, মানে উনি এতদিন ধরে রাজনীতি করেন, হয় কখনো কখনো ব্যক্তি খারাপ কিন্তু দল ভালো আছে, কথার কথা যদি সেটা হতো। আমার একটা হাইপোথেসিস আছে, আমি এটা নিয়ে পাবলিকলি কথা বলেছি, লিখেছি, সেটা হচ্ছে বিশেষ করে 30 ডিসেম্বর 18 সাল যেদিন রাতের বেলা ভোট দিয়েছে, ওই দিন আওয়ামী লীগ নামে দলটার মৃত্যু ঘটে গেছে। আমরা অনেকে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলি, ফ্যাসিস্টও কিন্তু একটা, ফ্যাসিস্ট হওয়া বা ফ্যাসিজমও কিন্তু একটা রাজনীতি। এই রাজনীতি আপনি পছন্দ না, এটা একটা রাজনীতি। বিজেপি একটা ফ্যাসিস্ট দল, ওর একটা রাজনীতি আছে। মুসলিম হিটলার কিন্তু রাজনীতি ছিল। আওয়ামী লীগকে আমি হরে ধরে ফ্যাসিস্ট বলি না, কিন্তু আমি একদম একটা কাট অফ পয়েন্ট আছে, সেটা হচ্ছে 18 পর্যন্ত আওয়ামী লীগ ফ্যাসিস্ট ছিল, একটা রাজনীতি ছিল এবং ফ্যাসিজম ছিল তার মধ্যে। 18 পর থেকে এটা আটারলি একটা মাফিয়া রেজিম হয়েছে। জাস্ট কতগুলো ক্রিমিনাল
বাঞ্চ অফ ক্রিমিনাল, এরা একটা দল তৈরি করেছে কিছু সোকল্ড পলিটিশিয়ানস, তার সাথে ব্যুরোক্রেসি, মিলিটারি এবং সিভিল ব্যুরোক্রেসির লোকজন, তার সাথে ব্যবসায়ীদের একটা নেক্সাস এবং বিদেশি গোয়েন্দা টোয়েন্দা মিলে একটা ক্রিমিনাল নেক্সাস পাওয়ারে ছিল। সো আওয়ামী লীগ বলে কিছু কোনো রাজনৈতিক দল আছে বলে আমি ওই 18 সাল থেকে মনে করি না। আর এই যে তারা কেমন ক্রিমিনাল, আমি লাস্ট একটা এক্সাম্পল দিই। এই আপনি বলছেন যে হ্যাঁ, যে ফ্যাসিস্ট বলাটাও কম বলা হয়ে যায়, তাদেরকে মাফিয়া বলা উচিত। এই মাফিয়াদের 20% ভোটস থাকবে, আপনি এটা মনে করেন? মানে আমি এই জিনিসটা বোঝার চেষ্টা করেছি, মানে আমি একদম ওপেনলি আমাকে কথা মুখের উপরে বলেছেন যদি নৌকা থাকতো, যদি তারা ভোট দিতে গিয়ে সেফ ফিল করতেন তারা নৌকায় ভোট দিতেন। আমি কাউকে কাউকে এমন পেয়েছি সর্বোচ্চ ভোট দিতে যাবেন না, আওয়ামী লীগকে যদি ভোট নাও দেন ভোট দিতে যাবেন না, নতুন কাউকে উনি ভোট দেবেন না। আমি এরকম অনেক মানুষ, একটা র্যান্ডম স্যাম্পলিং, ফ্যামিলি থেকে চলে এসছে হয়তো, এরকম হতে পারে। মানে আমি আসলে খুব অবাক হই, কিন্তু এটা রিয়ালিটি আমাদের দেশের। আমি অন্য সব সরিয়ে রাখি, আমরা হয়তো মাইনিউটলি সবাই ফলো করি নাই, কিন্তু 24 জুলাই এবং অগাস্টে শেষ পর্যন্ত যা হলো এরপরও কেউ সমর্থন করছে, দ্যাটস সারপ্রাইজিং। যেটা বলছিলাম যারা ফজলুল সাহেব যদি বলেন, আমি একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম, সব সরিয়ে রাখেন 3 তারিখ রাতে আওয়ামী লীগ ঘোষণা করেছিল যে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে এই অভ্যুত্থান প্রতিহত করার জন্য মাঠে নামবে। আমি সেদিনই আমার একটা পার্সোনাল ভিডিওতে বলেছিলাম মানে সরকারে কিন্তু পতন হয়ে গেছে, কারণ হলো যেন আগে বলছিলাম ওই দিন পয়েন্ট, তার মানে পুলিশ এখন আর যথেষ্ট গুলি করতে পারছে না। আর হাদি যেটা বলছিল যে আমাদের সেনাবাহিনী বা সবাই শেষ মানে হাসিনার পালানো পর্যন্ত না, সেনাবাহিনীও আসলে 2-1 দিন আগে থেকেই বন্দুকের নল উল্টো না ঘুরিয়ে ফেললেও জনগণ থেকে একটু সরিয়ে ফেলেছিল। যেহেতু 3 তারিখে পুলিশও গুলি করছে না, আমি ইন্টারপ্রিট এটা করি, এবং মিলিটারিও শেখ হাসিনার হয়ে গুলি করতে চাইছে না, 4 তারিখ কিন্তু আওয়ামী লীগকে মাঠে নামানো হয়েছিল। সেদিনও 100-র বেশি মানুষ মারা গেছে দুই পক্ষেই। সুতরাং আপনি ঘোষণা করে একটা সকল দলকে মাঠে নামান মাস্তানের মতো করে, আর বহু জায়গায় আপনি দেখবেন বিএনপি যখন সমাবেশ করছে এর আগে 22-23 সালে, তারা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বসে থাকতো কতগুলো ক্রিমিনাল, লাঠি সোটা নিয়ে, ব্যাগ থাকতো, সাথে অস্ত্র থাকতো। 18 সালে নিরাপদ সড়কের সময় পুলিশের অস্ত্র তাদের কাছে থাকতো, পুলিশের হেলমেট এবং পুলিশের ইউনিফর্ম তাদের। আওয়ামী লীগ ভালো এই কথার মতো, এই কথা বলে কথার কথা কেউ যদি আওয়ামী লীগের সমর্থন পাওয়ার চেষ্টা করেন, সেটা বড় উল্টো অনেক মানুষের সমর্থন নষ্ট করবে। আওয়ামী লীগের মতো, আমি আবারও বলছি, এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা ক্রিমিনাল গ্যাং, সুতরাং ভালো হওয়ার প্রশ্নই আসে না। এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টরস আছে। আসলে আমরা পৃথিবীটাকে যেভাবে দেখার চেষ্টা করি, পৃথিবী সেই রকম না। আমি অন্য একটা উদাহরণ দিই। আমাদের প্রধান উপদেষ্টার অনেক ব্যর্থতা আছে এই সরকার, কিন্তু একটা জায়গায় সাফল্য আছে খুব বড়, সেটা হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্কের রিঅ্যালাইনমেন্ট। অনেক র্যাডিক্যাল কিছু করেছেন তা না, অনেক একটা স্বাধীন সার্বভৌম দেশ যেভাবে ডিল করা, এই সাহসটি উনি দেখিয়েছেন। কিন্তু দেখবেন উনি মোদির সাথে দেখা করার জন্য বারবার চেষ্টা করে শেষ পর্যন্ত দেখা করেছেন। এখন আমরা কি বলবো ডক্টর ইউনূস ভীষণ নতজানু হয়ে গেছেন ভারতের কাছে? অনেকে বলার চেষ্টা করেছেন, ইট ইজ নট। উনি ভারতের সাথে অনেকগুলো চুক্তি পর্যালোচনা করছেন না। চুক্তি বাদ দেন, চুক্তি বাদ দেওয়ার সাথে তো লিগাল টার্মস আছে, এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর কোনো লিগাল ভ্যালিডিটি নেই। আপনি তো সব এমওইউ চোখ বন্ধ করে বাতিল করে দিতে পারতেন, করেছেন। তার মানে আমি যেটা বলতে চাইছি, আপনি যখন একটা দেশের এই ধরনের দায়িত্বে থাকেন, এই ধরনের জায়গায় থাকেন, জিওপলিটিক্স আছে, ইন্টারন্যাশনাল নানান ইস্যুজ আছে, ইটস টাফ। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়েও আসলে এই ধরনের পরিস্থিতি হতে পারে, যদিও আমি মনে করি বিচার যদি ঠিকঠাক মতো হয়, তারা দল হিসাবে মানবতা বিরোধী অপরাধ করেছে, যথেষ্ট তথ্য প্রমাণ আছে, নিষিদ্ধ করা সম্ভব বলে আমি মনে করি। কিন্তু আপনি যেটা বলছেন রাইটলি, আমরা আসলে বলতে পারি না কি দাঁড়ায় পরিস্থিতি, আলটিমেটলি কি দাঁড়ায়। আমি আন্দোলন করেছেন, আপনার কাছে কি মনে হয় যে আসলে আওয়ামী লীগ শেষ পর্যন্ত বিচার প্রক্রিয়া কোন পর্যায়ে গিয়ে নিষিদ্ধ হবে, এবং এটা কি এই সরকার ভোটের আগে করে যাবে কিনা, এবং সেরকম কোনো দাবি আপনাদের থাকবে কিনা, এই বিষয়ে শুনবো। আমার মনে হয় আপনি বলেন, আমি তারপরে পরের প্রশ্ন। দেখুন, এখানে মুশকিলটা হলো এই সরকার, মানে এটা আমি আগেও বলেছি, এই সরকারের বেশ কিছু ভালো কাজ করেছে, মানে গুরুত্বপূর্ণ, সেটা সিরিয়ালে হলো 13 নম্বর গুরুত্বপূর্ণ কাজ, 14 নম্বর গুরুত্বপূর্ণ কাজ, 1, 2, 3, 4 এগুলো সে মানে করতে চাচ্ছে না, করবার মতো গার্ডসও তার অনেক ক্ষেত্রে নাই। কেন নাই? ধরেন 2টা জিনিস লাগে। ভাই যেটা বলো না, যে ধরেন ইন্টারন্যাশনাল পলিটিক্সে তো শুধু ইমোশন না, মানে আমার জিও পলিটিক্স, আমার প্রতিবেশী, ইভেন যে আমেরিকা 35% কর আরো করলো, এর সাথেও আরো অনেক কত কিছু কানেক্টেড, এটা কিন্তু বুঝতে পারতে হয়। এখন ধরেন আমরা এত কিছু বুঝি, আমরা কি করবো? যে আমরা কি কথা বলবো না? দেখেন, ধরেন ফিলিস্তিনে যা হচ্ছে, আমি এটা বারবার বলি, ফিলিস্তিন অথবা হামাসের যে প্রতিরোধ আন্দোলন, এই দুনিয়ায় এমন কোনো অঙ্ক আছে যেটা কষে বলা যায় যে হামাস যে
প্রতিরোধটা করে যাচ্ছে, এটা আসলে যুক্তিসঙ্গত। কারণ সে প্রতিদিন মরে যাচ্ছে, তার কিছু ভূমি থাকছে না, এরপরও সে প্রতিরোধ করছে। এর মানে একটা জায়গা মানুষের থাকবে, দুনিয়ার সমস্ত দরজা যখন দেখবে যে যৌক্তিক কারণে মানে বন্ধ, এরপর একটা মাত্র যুক্তি, সেটা হলো ইনসাফ এবং মজলুমের পক্ষে হয়ে জালেমের বিরুদ্ধে লড়াই। এটা যদি 1% স্কোপও থাকে, দুনিয়ার কিছু মানুষ লড়বে, এই লড়াটা কিয়ামত পর্যন্ত চলবে। তো এখন কথা হলো আমি কার পক্ষে যাব। ফ্যাক্ট হলো দেখেন, এখন আমরা যত বেশি অঙ্ক কষি, এই অঙ্ক কষাটা রাষ্ট্রের অত্যন্ত জরুরি, কিন্তু এরকম অঙ্ক কষে কষে কিন্তু ফ্যাসিবাদ তাড়ানো যেত না। এর মানে আবার ওই যে আমাদের সালাউদ্দিন ভাই কথাটা হয়তো কনটেক্সটটা আমি খুব ভালো করে খেয়াল করি নাই, উনি বলেছেন যে এটা আবেগের ব্যাপার না, এখানে রাষ্ট্র আসলেই কোনো আবেগের ব্যাপার না। রাষ্ট্র একটা খুবই মেকানিজমের মধ্য দিয়ে চলে, কিন্তু এই রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা আবেগ দিয়ে তাড়িত হন। রাষ্ট্রের তো কোনো জীবন নাই, তার আবেগ আসবে কোত্থেকে? কিন্তু এই রাষ্ট্র যারা চালিয়েছেন তারা এত বড় গণহত্যাকারী ছিলেন, তাদেরকে মানুষ, আপনি ভাবেন, আপনি এটা, আমি এই ছবিটা দেখে ওই ভিডিওটা আগে দেখি নাই, একটা ছেলে কি বিরাট টাওয়ারে উঠে যাচ্ছে পতাকা বাঁধার জন্য, আপনি তাকে এখন 1 কোটি টাকা দিলেও সে ওখানে বেয়ে উঠতে পারবে না। মানে কি অসীম সাহস মানুষের মধ্যে ভর করেছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে খুব একটা ক্লিয়ার, এটা হচ্ছে যদি ন্যায় বিচার হয়। দেখেন, এই জন্য আমার আইনজ্ঞ হওয়ার দরকার নাই, বিচারপতি হওয়ার দরকার নাই। একজন মানুষকে ব্যান হওয়া, খুন করার জন্য কতজন মানুষকে গণহত্যা করতে হবে বা খুন করতে হবে? অনেকেই গণহত্যার এই কূটতর্কটাকে এভাবে করে। বেগম খালেদা জিয়া, আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা, জামাত ইসলামের সর্বপ্রত সাইদি সাহেবের রায়ের পরে 2 দিনে 70 জনের অধিক যখন হত্যা করে আওয়ামী লীগ মারল, বেগম জিয়া তখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। উনি বিমানবন্দরে ফেরত আসলেন, উনি বিএনপির স্বাভাবিকভাবে সবাই ওনাকে ফুল দিয়ে সংবর্ধনা দিতে চাইলে উনি নিলেন না, এবং উনি প্রেস মিট করে হরতাল ডাকলেন এবং বললেন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে। আজকে আমি বলে রাখি, এই কিছুক্ষণ আগে মানে আমরা দেখলাম আজকে একটা মিডিয়ায় কিছু কেউ বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিদাতাদের মধ্যে তারাও ছিল, বেগম জিয়ার বিরুদ্ধে বিবৃতি দিয়েছিল। বেগম জিয়া গণহত্যা কি জানেন না, তখন এনসাইক্লোপিডিয়া নিয়ে বসলো, কয়জন মরলে গণহত্যা হয়। দেখেন, গণহত্যার সাথে কোয়ান্টিটি ইম্পর্টেন্ট না, দ্য ফ্যাক্ট ইজ হাউ ইউ কিল দ্য পিপল, তার ওয়েটা কি ছিল। আপনি জানেন আনাসের চার্জশিট ইতিমধ্যে হয়ে গেছে, প্রধানমন্ত্রী নিজে বলেছে, যেটা চিফ প্রসিকিউটর বলেছে এবং আদালতে জমা দিয়েছে, হাসিনা বলেছে যে আজকে থেকে লিথাল উইপন ব্যবহার করতে হবে, উপর থেকে গুলি করতে বলে দিয়েছি, জাপা গুলি করে দাও। একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রের ক্ষমতায় থাকা অবস্থায় আর্মিকে সবাইকে অর্ডার করছে লিথাল ওয়েপন ইউজ করো এবং উপর থেকে গুলি করতে থাকো, আমি বলে দিয়েছি। এরপরেই গণহত্যা তুমুল আকারে করা হয়েছে। এইটা যদি ন্যায় বিচার বাংলাদেশে ন্যূনতম থাকে, তাহলে 1% সম্ভাবনা নাই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার। এর মানে শুধুই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা হলো যদি আমরা জাস্টিস হারাই ফেলি। আমরা যদি জাস্টিস কায়েম করতে না পারি, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। আর এখানে যদি জাস্টিসটা প্রতিষ্ঠিত হয়, তাহলে আর কোনো অপশনই নেই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার। বরং আপনি ধরেন, এই যে ভাই একটু আগে যেটা বলছিল যে 20% আওয়ামী লীগের ভোট আছে না, দেখেন মুশকিল কি বাংলাদেশের, এই যে আবেগ তো আসলে মজার জিনিস, দেশে 20% ভোটার। আপনি আপনাদের সবাইকে দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা, আমাদের বহু বন্ধু বান্ধব আছে না আওয়ামী লীগের বড় নেতা না, যার সাপোর্টার ছিল, ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগের ভোটার। আমি গত 11 মাসে আমার যত পরিচিত বন্ধু বান্ধব, দূরবর্তী সম্পর্ক, লীগের সব সাপোর্টার, এদের সাথে আমি জাস্ট মনস্তত্ত্ব বোঝার জন্য জিজ্ঞেস করেছি। আমি আপনাকে একদম আল্লাহর শপথ করে বলি, আমি আজ পর্যন্ত একজন লীগ সাপোর্টারকে পাই নাই যে এই তুমুল গণহত্যার জন্য ন্যূনতম লজ্জিত। মানুষ আছে না, বন্ধুদের সাথে বসলেও একা একা বলে না এটা ঠিক হয় নাই, বিভৎস গণহত্যা হয়েছে। বিশ্বাস করেন, আমি একজন আওয়ামী লীগ সাপোর্টার পাই নাই সে মনে করে এটা গণহত্যা হয়েছে এবং এই জন্য শেখ হাসিনার মানে লজ্জিত হওয়া উচিত, আওয়ামী লীগের লজ্জিত হওয়া উচিত। তারা মনে করে ইট ওয়াজ জাস্টিফাইড, এটা ষড়যন্ত্র এবং এটা প্রতিশোধ করা নীতি। আসবো আবার আপনার কাছে। ডক্টর জাহিদুর রহমান, সাংবাদিকদের জামিন দাবিতে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতির কথা এখানে বলছিলেন, তো এই বিষয়ে আমি আপনার কাছে শুনতে চাই যে আপনি যদি তালিকাটা দেখেন, তাহলে এখানে দেখবেন যে অনেকে এই তালিকায় যারা স্বাক্ষর করেছেন তারা আসলে আওয়ামী লীগের সময়, আওয়ামী লীগের এই ফ্যাসিজম কায়েমের ক্ষেত্রে আসলে তারা সহযোগিতা করেছেন। আসবো বিভিন্নভাবে সমর্থন, যে জায়গায় একটা ছোট্ট একটা টেকনিক্যাল আলোচনা দর্শকদের উদ্দেশ্যে একটু করা, দর্শকরা দেখে নেবেন বিস্তারিত আশা করি। মানে গণহত্যাকে আমরা যদি জেনোসাইড শব্দটা সিনোনিম হিসাবে বাংলায় বলে থাকি, তাহলে বাংলায় শেখ হাসিনার সঙ্গে গণহত্যা হয়নি। মানে গণহত্যার সাথে সংখ্যা বা কিভাবে এর সম্পর্ক নেই। গণহত্যা বা জেনোসাইড, আমি আবার ইংরেজি শব্দটা বলি, দ্যাট ইজ বেটার। আমাদের একটা মাস কিলিং হয়েছে এবং ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি হয়েছে, মানবতা বিরোধী অপরাধ হয়েছে। এই জন্যই কিন্তু আমরা শেখ হাসিনাকে আইসিসিতে বিচার করতে পারবো। একজন প্রফেশনাল কন্ট্রাক্ট কিলার যদি 1000 মানুষকেও খুন করে, আপনি ওকে আইসিসিতে নিতে পারবেন না, হাসিনাকে নেওয়া যাবে।
শুধু কিল না, তারা এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এগুলোর জন্য। জেনোসাইডের ক্ষেত্রে যে জিনিসটা বলা হয়, একজন মানুষ খুন না হয়ে জেনোসাইড হতে পারে। একটা জেনোসাইড কনভেনশন হয়েছিল, সেখানে কাউকে খুন করা, কেউ বলতে কি সেই জায়গায় আমি যাব, কারো বডিলি হার্ম করার চেষ্টা করা, এমনকি তাদের বার্থকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করছেন, তাদেরকে তাদের যে জায়গায় থাকে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন, এরকম নানান রকম স্টেপ। যেমন ধরুন চায়না শিনজিয়াংয়ে যে উইঘর মুসলিমরা আছে, তাদের জন্ম নিয়ে অভিযোগ আছে, তাদের জন্মের ব্যাপারে তাদের এক ধরনের নিয়ন্ত্রণ আছে। আর রোহিঙ্গাদের জন্মের ব্যাপারে নিয়ন্ত্রণ আরোপ, এগুলো কিন্তু জেনোসাইডাল অ্যাক্ট। জেনোসাইড হতে হবে একটা স্পেসিফিক গ্রুপ, রেস, এটা সেটা রিলিজিয়ানের ভিত্তিতে হোক, এথনিসিটির ভিত্তিতে হোক, তাকে টার্গেট করে। রোহিঙ্গাদের ক্ষেত্রে কেন বলছি আমরা এটা জেনোসাইড? কারণ এটা ও রোহিঙ্গা, এর বাইরে আর ওর কোনো পরিচয়ের দরকার নেই, ওকে রোহিঙ্গা বলেই এই কাজ করা হবে। উইঘর ও মুসলিম, ও একটা বিশেষ জাতি গোষ্ঠী, একটা ধর্মীয় গোষ্ঠীর পার্ট, এবার ওকে করি বা তাকে বডি হার্ম করি তাই করি। কিন্তু বা আমাদের মুক্তিযুদ্ধের সময় একটা জেনোসাইড আসলে মূলত কার বিরুদ্ধে হয়েছে? জেনোসাইড মূলত হয়েছে হিন্দুদের বিরুদ্ধে। বাংলাদেশে হিন্দু পরিচয় পাওয়ার সাথে সাথে আপনি এই মুক্তিযুদ্ধে কোনোভাবে ইনভলভ না। আমার মনে আছে আমরা ছোটবেলায় দেখতাম অনেক একটু বয়স্ক হিন্দু মানুষ যারা আছেন, তারা কালেমা জানতেন, সূরা জানতেন, তারা এগুলো মুখস্থ করে রাখতেন প্রমাণ করার জন্য আমি কিন্তু হিন্দু না। সো আমাদের এখানে শেখ হাসিনা ইনডিসক্রিমিনেটলি খুন করেছেন, উনি বেছে বেছে এই ধর্ম, এই গোষ্ঠী, এই বর্ণ, এটা করেন নাই। সো টেকনিক্যালি এটা আসলে জেনোসাইড না। একটা এটুকু লাস্ট এক্সাম্পল দিয়ে বলি, হিরোশিমার বোমাতে এবং নাগাসাকির বোমাতে ইনস্ট্যান্টলি 2.5 লাখ থেকে 3 লাখ মানুষ মারা গেছে, দীর্ঘমেয়াদে এটা 7-8 লাখ। এটা জেনোসাইড না। কিন্তু সার্বিয়া বসনিয়া যুদ্ধের সময় সেব্রেনিৎসা ম্যাসাকার আছে, 8,000 মানুষ মারা গেছে, ওটা জেনোসাইড। কারণ ওখানে বেছে বেছে ও মুসলিম, চোখ বন্ধ করে, ও যুদ্ধের কোনো পার্ট না, ও মুসলিম, এই জন্য আমি ওকে মেরে ফেলবো। এখানে ঠিক জাতি দেখে ভাবে করা হয় নাই, কিন্তু যদি কেউ ওরকম ভাবে জামাতের সাথে থাকে তাকে হত্যা করা হয়েছে, বিএনপির সাথে করে তাকে তো গণহত্যা। যেই কারণে জেনোসাইড হচ্ছে, এই জেনোসাইডটা বাংলাদেশে হয়েছে যেই পরিচয়ের কারণে, সেটা জামাতের সাথে, মানে শুধু জামাত হলেই মেরে ফেলা যায়। সাতক্ষীরায় না শুধু মানে এত দ্রুত আমরা এরকম একটা ফার্স দেখব, এবং বাংলাদেশের কোনো কোনো মিডিয়া এটা আবার পাবলিশ করেছে। এবং ঠিক একই সময়ে আজ এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ একটি মন্তব্য করেছেন, তিনি আপনার কাছে কি মনে হয়? মানে আমি বলছি 1 বছরও পূর্তি হয় নাই, এখানে কিছু নাম দেখলাম, এর মধ্যে কিছু ধরুন একটা পোর্টাল, মানে এত অবিশ্বাস্য ডিসইনফরমেশন ওখানে হতো, মানে এটা কল্পনা করা যায় না। মানে মাঝে মাঝে একটা তথ্যকে কিছুটা এক্সাজারেট করা, একটু ফ্যাব্রিকেটেড করা, আর একেবারে আউট অফ নাথিং মানে ডিসইনফরমেশন ছড়ানো একটা পোর্টালের সো কল্ড এডিটর এখানে আছেন। আরও অনেকগুলো নাম দেখলাম, তারা স্টেটমেন্ট দিচ্ছেন, এবং আসলে এটা অবিশ্বাস্য। এবং হাসনাত রাইটলি বলছেন যে তারা সক্রিয় হতে শুরু করেছেন, এবং 1 বছরের মাথায় তারা যদি এগুলো বলতে শুরু করেন, আমি দেখলাম তাদের হয়ে কেউ কেউ এখন ইউটিউবে সো কল্ড জার্নালিস্ট বা অ্যাঙ্কাররা ইউটিউবে চ্যানেল খুলেছেন, অবিশ্বাস্য সব তথ্য দিচ্ছেন। 3000 পুলিশ মেরে ফেলা হয়েছে, মানে কয়দিন পর মনে হয় আমরা সব ক্রিমিনাল, এটা তারা এস্টাবলিশ করে ছাড়বেন। কিন্তু যেটা ফ্রাস্ট্রেটিং, আমি যেটা বললাম, এই স্টেটমেন্টটা আমাদের দেশের অনেকে আবার পাবলিশ করছেন, মেইন স্ট্রিম মিডিয়ার কথা বলছি। ভবিষ্যৎ কি হবে আমি জানি না। আমরা একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। এই যে 35% শুল্কের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আপনি কিভাবে দেখছেন আসলে এটা? তো আমরা কি এটা কি আমাদের কূটনৈতিক ব্যর্থতা কিনা, এটা কিভাবে আমরা ডিল করব? আমি কূটনৈতিক ব্যর্থতা ঠিক বলে মনে করি না। কূটনৈতিক ব্যর্থতা খানিকটা আছে, কিন্তু ট্রাম্প তো আসলে কূটনীতি দিয়ে চলেন না, উনি জাস্ট ডিল চান। উনি আমাদের কি চাইছেন? এটা উদ্ভট কথা, সেটা হচ্ছে উনি ট্রেড ডেফিসিট কমাতে চান। মানে ট্রেড ডেফিসিট সবার সাথে আপনি কিভাবে কমাবেন, এটা হয় না। একটা ফান আছে অর্থনীতিতে, আপনার সাথে আপনার পাড়ার মুদি দোকানদারের বিরাট ট্রেড ডেফিসিট আছে, আপনি এখন মুদির দোকান থেকে প্রতিদিন জিনিস কেনেন, ও তো আপনার কাছ থেকে কিছু কেনে না। এখন আপনি ওকে গিয়ে বলবেন, ভাই তোমাকে তো আমার কাছ থেকে কিছু কিনতে হবে, আমার সাথে তোমার বিরাট বাণিজ্য ঘাটতি আছে, তাই না? আসলে এগুলো হলো ট্রাম্প এরকম একটা ফাজলামই করছেন, মোটা মানে উগ্র মাথার মানুষ। যাই হোক, এখন বাংলাদেশের এটা যে সম্ভব হবে না, এটা আমি প্রথম যখন দিয়েছিল তখনও বলেছিলাম। কেন জানেন? আমরা আমেরিকা থেকে মূলত যে জিনিসগুলো ইম্পোর্ট করি, আমাদের তো ট্রেড ডেফিসিট আছে, মানে আমরা ওকে রপ্তানি করি বেশি, আমদানি করি অনেক কম। এখন যেগুলো মূলত আমদানি করি মোটামুটি 3-4টা প্রোডাক্ট, একটা হচ্ছে তুলা, এলএনজি গ্যাস, আমরা যখন ক্রাইসিসে পড়লাম ওদের কাছ থেকে এলএনজি আনছি, আমরা স্টিলের বার, আমাদের স্টিল ইন্ডাস্ট্রির জন্য স্টিলের বার আনছি, এবং সয়াবিন। এই 4টা হচ্ছে প্রধান। এর মধ্যে 2টোতে 4% ট্যারিফ আছে, আর 2টোতে কোনো ট্যারিফই নাই।
সো আপনি ওগুলোতে তো কিছু করতে পারছেন না। 2-4% তুলে দিলেও আসলে এই ট্রেড ডেফিসিট আসলে কমবে না। তাহলে কি এখন আমাদের বোয়িং কিনতে হবে? এখন বোয়িং কিনতে হবে, অস্ত্র কিনতে হবে। এছাড়া সরকার যদি এগুলো না করে আপনি আসলে ট্রেড ডেফিসিট কমাতে পারবেন বলে আমার মনে হয় না। ট্রাম্প ওটা ছাড়া শুনবে না, কূটনীতি দিয়ে আসলে। ওকে, ডোনাল্ড ট্রাম্প মানে ইউএস যেখানে পলিটিক্যাল সায়েন্স, ওখানে আমাদের বেশ কিছু বড় ভাই পিএইচডি করেছে পলিটিক্যাল সায়েন্সে। তো ওনারা একসময় গল্প করে বলতেন যে পলিটিক্যাল সায়েন্সকে ওরা এমন আসলেই সায়েন্স বানিয়েছে, মানে ম্যাথের জায়গায় যে ওরা অঙ্ক কষে কষে পলিটিক্যাল ফেনোমেনা বলে দেওয়ার মতো ক্যাপাবিলিটি অর্জন করে ফেলেছে। সেই দেশেই কংগ্রেসের অনেকেই জানে না যে ইরান হামলা করে ফেলেছে আমেরিকায়, ইরানের উপরে হামলা করে ফেলেছে আমেরিকা। মানে এইটা তো বাস্তবতা, এরকম গ্রামার দিয়ে দুনিয়া চলছে না। তো আমার মনে হচ্ছে সংবিধান লঙ্ঘন করেছে এরকম অভিযোগ উঠেছে উনি ডিল, এবং উনি আবার আপনি ভাবেন একজন প্রেসিডেন্ট, উনি বলছেন যে ইরানের প্রেসিডেন্টকে আমি দয়া করে বাঁচাই দিলাম, একটা থ্যাঙ্কসও বললো না। মানে এটা মনে হয় যে কি বলবো, এলাকার মেম্বার বললেও তো হয়, কিন্তু দুনিয়া এরকম চলছে এবং সেই রাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প এটা মেনেই দুনিয়া চলতে হবে, এছাড়া তো আমাদের আসলে গতি নেই। তো আমার মনে হচ্ছে ডিল চাচ্ছেন, এবং আমার ধারণা যে সেই ডিলের সাথে আগামী অনেক কিছুতেই, বিশেষ করে আমার মতে ইভেন বাংলাদেশ সামনে যে জুলাই সনদ টনদ হবে, LGBTQ ইস্যু অথবা আরো মানবাধিকার কমিশন টমিশন, এইগুলোর সাথেও কোনো না কোনোভাবে কানেক্টেড থাকতে পারে, যে তুমি যদি এগুলোর সাথে সফট না হও তাহলে তোমাকে এখানে এই ঝামেলায় পড়তে হবে, থাকতে পারে। এগুলো তো আমরা হয়তো সময় দিলে বুঝবো, কিন্তু ফ্যাক্ট হলো আপনি যেটা বলছেন যে এনসিপি 3 তারিখ যে ঘোষণাপত্রে বলেছে, আমরা খুবই স্পষ্ট বলেছি, সংবাদ সম্মেলন করে বলেছি যে আমরা কোনো একক দলের অধীনে জুলাইয়ের ঘোষণাপত্র চাই না এবং মানিও না। এটা হতে হবে একমাত্র রাষ্ট্রের তরফে সকল দলকে সাথে নিয়ে, এবং আমরা সেখানে প্রস্তাবনা দিয়েছিলাম আপনি ওকে 36শে জুলাই করেন, এবং সেই স্টেজে বাংলাদেশের প্রত্যেকটা শহীদ পরিবার থাকবে, বেগম খালেদা জিয়া থাকবেন মুরব্বী হিসেবে, প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রধান থাকবেন, ডক্টর ইউনূস সেই সনদ পাঠ করবেন, পাশে নাহিদ ইসলাম থাকবেন। এটা যদি হতে পারে ভেরি গুড। একান্ত যদি পলিটিক্যাল পার্টিসগুলোকে কনভিন্স করা না যায়, ওকে লেটস গো ফর গণভোট। আপনি সনদে কি কি চান বা ঘোষণাপত্রে কি কি চান এটার একটা খসড়া দিয়ে আপনি গণভোটে দেন। তো আপনি গণভোটেও দিচ্ছেন না, আবার আপনি পলিটিক্যাল পার্টিসগুলোকেও কনভিন্স করতে পারছেন না, আপনি জুলাই সনদ দিবেন। তারপরে এই ঘোষণাপত্র আপনারা কি চান যে সংবিধানে এন্ডোর্স করতে হবে? হ্যাঁ, এখানে দুটো ব্যাপার বলা হয়েছে যে এটা কি একটা পলিটিক্যাল দলিল হিসেবেই থাকবে। দেখেন, বাংলাদেশ ফেরেশতাদের দেশ না যে সকলে মিলে একটা চার্টার করে ফেলে সেটা সম্মান করবে। এরশাদ বিরোধী আন্দোলনে বিএনপি, আওয়ামী লীগ থেকে শুরু করে অন্যান্য অনেক দল চূড়ান্ত অনেকগুলো রূপরেখা দিয়েছিল, সেখানে শুধু 1-2টা বাস্তবায়ন করেছিল। তার একটা হলো রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা থেকে সংসদীয় ব্যবস্থা প্রত্যাবর্তন। এছাড়া একটা দলও আর সেই কিছু মানে নাই তাদের যে চার্টার, এর কারণ ওটার কোনো লিগ্যাল বাইন্ডিংস ছিল না। আপনি এবারও যদি এটার একটা আইনি কাঠামোর মধ্যে আনতে না পারেন, তাহলে তো পরে যে ক্ষমতা আসবে ব্রুট মেজরিটি নিয়ে, আমি বিএনপিকে বলছি না, বিএনপি তো এখনো জানে না সে আসলেই আসবে কিনা, মানে একদম ব্রুট মেজরিটি নিয়ে ধরলাম আসবে অথবা আসবে না, যেই আসবে তাকে ইন্ডিয়া প্রশ্ন ডিল করতে হবে। এবং আমি আপনাকে বলে রাখি, ইন্ডিয়া প্রশ্নটা বাংলাদেশে আমরা বলি আমাদের অ্যাক্টিভিজম থেকে, কিন্তু বাংলাদেশ অনেক কিছু পারবে, কিন্তু ইন্ডিয়াকে তো প্রতিবেশী হিসেবে সরাই ফেলতে পারবে না। যেই পার্টি আসবে ক্ষমতায় তাকে ইন্ডিয়ার সাথে ডিল করতে হলে সে প্রচন্ড চাপে থাকবে এটার বিরুদ্ধে যাওয়ার জন্য। ধন্যবাদ। সবাই যদি একমত হয়ে কনস্টিটিউশনে পার্ট করা যাবে, তবে আমি একটা জায়গায় সবসময় বলি, এটা এখানে না, সকল যত সংস্কার আছে সংবিধানে লিখে ফেলেও লিগালি বাউন্ড করা যাবে, আমি আবার এতটাও আস্থাশীল কোনো কিছুর প্রতি না। আমরা যদি মানতে না চাই, আমরা যদি না যদি থাকে আসলে আমরা মানবো না। এটার যথেষ্ট সময় নাই, ভুরি ভুরি উদাহরণ আছে। এই যে আমেরিকার মাটিতে এখন হচ্ছে সুপ্রিম কোর্ট রায় দিয়ে দেওয়ার পরও ট্রাম্প মানতেছে না, এখন একে কিভাবে মানানো হবে এই আলোচনা চলছে। সো দুটোই দরকার, সবাই একমত হলে করা যেতে পারে, কিন্তু এটার জন্য বসে থাকতে হবে, এটার জন্য কন্টিনিউয়াসলি জনগণের মধ্যে সচেতনতা, জনগণের চাপ লাগবে যে না এটা মানতে হবে, এটা জরুরি। সাগররুনির হত্যার মামলার প্রতিবেদন 119 বারের মতো পেছালো, আপনার কাছে কি মনে হয় আমরা এই তদন্তের শিকল ভাঙবো কি করে? এখন এই সরকার আসার পর যতটুকু সময় গেছে আমি নিশ্চিত নই, কিন্তু আমি এটা মানে বিশ্বাস করতে চাই, কারণ একটা নতুন তদন্ত সঠিকভাবে হতে সময় লাগবে, কারণ এটা খুবই জটিল একটা কেস, এবং আমি বিশ্বাস করি এটাকে মিসগাইড করার মতো অনেক কিছু করে ফেলা হয়েছে। সুতরাং নতুন তদন্ত আমি আরো যদি খানিকটা সময় লাগে, খানিকটা বলতে কিরকম সময় আমি নিশ্চিত নই, কিন্তু আমি বলছি যে এই সরকারের সময় এটা আমার জানা কনভিন্সড হওয়া দরকার যে সত্যি একটা তদন্ত হচ্ছে, যেটা পুরনো যত মিথ্যা আছে, যত মিসগাইড করার চেষ্টা আছে সবগুলোকে সরিয়ে রেখে করে আনবে। এবং আমি মনে করি এটাকে খুব সিরিয়াসলি করা দরকার, কারণ আমাদের পপুলার পারসেপশন এবং অনেক কিছু তথ্য এরকম এর সাথে ক্ষমতার একেবারে কেন্দ্রে থাকা শেখ হাসিনা, তার পরিবার, তার সাথে জড়িত অতি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী গোষ্ঠী জড়িত আছে। সো এই হত্যাকাণ্ডের তদন্ত করে যদি এটা বের করা যায়, এই ফ্যামিলি এবং তার সাথে জড়িত যে নেক্সাস, মাফিয়া নেক্সাস, এটা অনেক কিছু আমরা জানতে পারবো। ওসমান হাদি, আপনার মন্তব্য শুনতে চাই, আপনি কিভাবে দেখছেন? আমার যতদূর মনে পড়ে যে এই সরকার আসার পরে প্রথমবার যে সময় সাগররুনির মামলাটা পিছানো হয় তখন 100তম বার ছিল, মানে একদম শুরুর দিকে। তো মানে এরপরে আরো অনেকবার পিছালো।
তো এইটা জাহিদ ভাই যেটা বললেন, আমিও এই আস্থাটা রাখতে চাই যে আসলে এর একদম সঠিক তদন্তটা করার জন্য সরকার পিছাচ্ছে, কিন্তু সরকার তো কনফিডেন্সে দিতে হবে। খেয়াল করেন যে এই সরকার যদি এইটা করে যেতে না পারে, সাগররুনি হত্যাকাণ্ডের বিচার, আমার ধারণা আর কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট এসে এখানে হাত দিবে না, এবং দেওয়াটার জন্য অনেক ঝামেলা তাদের তৈরি হবে, কারণ এর সাথে তো আমরা জানি অনেক গ্যাং, মাফিয়া গ্যাং আছে। তো সুতরাং আমার মনে হয় এই সরকারের খুবই চ্যালেঞ্জ হিসেবে নেওয়া দরকার, এবং তাদের প্রমাণ করা দরকার যে এখানে একটা ক্রাইসিস আছে। ক্রাইসিসটা কি দেখেন, এই যে 119 বার পেছালো, এই পেছানোর পিছনে যতজন আয়ু আছে তারা কিন্তু এখনো সবাই চাকরিতে আছেন। সুতরাং নতুন করে ইনভেস্টিগেট করতে গেলে হচ্ছে কি, এই বর্তমান অফিসারকে তার আগের অফিসারের বিরুদ্ধে বলতে হচ্ছে। সুতরাং কলিগের বিরুদ্ধে বলতে পারাটা এটা পুলিশের মধ্যে এনার্কি তৈরি করছে নিজেদের মধ্যে, তারা কনফিডেন্স পাচ্ছে না। তো আমার মনে হয় যে ওই কনফিডেন্সের জায়গাটা দিয়ে যদি প্রয়োজন মনে করে একদম ভিন্ন স্বতন্ত্র একটা বিচার বিভাগীয় কমিশন করে হলেও এটার বিচার শুরু করা উচিত। আপনি বলছেন ধন্যবাদ। সেটা সময় দেওয়া হয়েছিল, এই 3 মাস সময়ের পর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে সেটি আসলো 35%, কিন্তু আমরা জানি যে ভিয়েতনামকে সেখানে 20% শুল্কের পণ্যের রপ্তানি করার সুযোগ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই যে বিভেদ, এই বিভেদটা একটা অনেক বড় একটা বিভেদ। কেন এটি হলো? আসলে আমাদের মাত্র 2% কমিয়ে দেওয়া হয়েছে, সেটা কি আসলে কূটনৈতিক একটি ব্যর্থতা কিনা? আর এখন আমাদের কি করতে হবে? এই যে ট্রেড ডেফিসিট নিরসনের জন্য কি তাহলে আমাদের যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র আমদানি করতে হবে? শাঁখের করাতের মতো একটা অবস্থা হয়ে গেছে। আমরা কথা বলবো এই বিষয়ে। এখনও কি আসলে আমরা অস্থির কিনা? আমাদের এখানে কোনো গোষ্ঠী অস্থির কিনা? কেন মবের মতো ঘটনা ঘটছে? আবার মবের অনেকগুলো সংজ্ঞাও আছে। কেউ বলছে মব না, কোনো ঘটনাকে বলা হচ্ছে প্রেশার গ্রুপ। কোনটা মব না, এ নিয়েও আমরা কথা বলবো। এরপর যে খবরটি, সেটা অত্যন্ত দুঃখজনক একটি খবর। সাগররুনি হত্যার বিচার আমরা আজও পেলাম না, কোনো অগ্রগতি নেই। 119 বারের মতো পেছালো মামলার প্রতিবেদন। এই প্রতিবেদন দেওয়ার জন্য হাইকোর্ট থেকে একটি কমিটি গঠন করার কথা বলা হয়েছিল। কমিটি গঠন করার পরে এখন আবারও 119 বারের মতো পেছালো। আমরা জানি যে বিভিন্ন সময় দেখে এসেছি তদন্তের নামে কি করে বিচার হারিয়ে যায়, মানুষের ন্যায় বিচার পাবার যে অধিকার, সে অধিকার হারিয়ে যায়। আমরা তো এই ব্যবস্থা থেকে বের হয়ে আসতে চাই, তবে আজও কেন সাগররুনির হত্যা মামলার বিচার হচ্ছে না, এই প্রশ্ন আমাদের সামনে আনতেই হবে। সবাই শেষ মানে হাসিনার পালানো পর্যন্ত না, সেনাবাহিনীও আসলে 2-1 দিন আগে থেকেই বন্দুকের নল উল্টো না ঘুরিয়ে ফেললেও জনগণ থেকে একটু সরিয়ে ফেলেছিল। যেহেতু 3 তারিখে পুলিশও গুলি করছে না, আমি ইন্টারপ্রিট এটা করি, এবং মিলিটারিও শেখ হাসিনার হয়ে গুলি করতে চাইছে না। 4 তারিখ কিন্তু আওয়ামী লীগকে মাঠে নামানো হয়েছিল, সেদিনও 100-র বেশি মানুষ মারা গেছে দুই পক্ষেই। সুতরাং আপনি ঘোষণা করে একটা সকল দলকে মাঠে নামান মাস্তানের মতো করে, আর বহু জায়গায় আপনি দেখবেন বিএনপি যখন সমাবেশ করছে এর আগে 22-23 সালে, তারা পাড়ায় পাড়ায় মোড়ে বসে থাকতো কতগুলো ক্রিমিনাল, লাঠি সোটা নিয়ে, ব্যাগ থাকতো, সাথে অস্ত্র থাকতো। 18 সালে নিরাপদ সড়কের সময় পুলিশের অস্ত্র তাদের কাছে থাকতো, পুলিশের হেলমেট এবং পুলিশের ইউনিফর্ম তাদের আওয়ামী লীগ ভালো এই কথার মতো, এই কথা বলে কথার কথা কেউ যদি আওয়ামী লীগের সমর্থন পাওয়ার চেষ্টা করেন, সেটা বরং উল্টো অনেক মানুষের সমর্থন নষ্ট করবে। আওয়ামী লীগের মতো, আমি আবারও বলছি, এটা কোনো রাজনৈতিক দল না, এটা একটা ক্রিমিনাল গ্যাং। সুতরাং ভালো হওয়ার প্রশ্নই আসে না। এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টরস আছে। আসলে আমরা পৃথিবীটাকে যেভাবে দেখার চেষ্টা করি, পৃথিবী সেই রকম না। আমি অন্য একটা উদাহরণ দিই। আমাদের প্রধান উপদেষ্টার অনেক ব্যর্থতা আছে এই সরকার, কিন্তু একটা জায়গায় সাফল্য আছে খুব বড়, সেটা হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্কের রিঅ্যালাইনমেন্ট। অনেক র্যাডিক্যাল কিছু করেছেন তা না, উনি একটা স্বাধীন সার্বভৌম দেশ যেভাবে ডিল করার এই সাহসটি উনি দেখিয়েছেন। কিন্তু দেখবেন উনি মোদির সাথে দেখা করার জন্য বারবার চেষ্টা করে শেষ পর্যন্ত দেখা করেছেন। এখন আমরা কি বলবো ডক্টর ইউনূস ভীষণ নতজানু হয়ে গেছেন ভারতের কাছে? অনেকে বলার চেষ্টা করেছেন, ইট ইজ নট। উনি ভারতের সাথে অনেকগুলো চুক্তি পর্যালোচনা করছেন না। চুক্তি বাদ দেন, চুক্তি বাদ দেওয়ার সাথে তো লিগাল টার্মস আছে। এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর কোনো লিগাল ভ্যালিডিটি নেই। আপনি তো সব এমওইউ চোখ বন্ধ করে বাতিল করে দিতে পারতেন, করেছেন। তার মানে আমি যেটা বলতে চাইছি, আপনি যখন একটা দেশের এই ধরনের দায়িত্বে থাকেন, এই ধরনের জায়গায় থাকেন, জিওপলিটিক্স আছে, ইন্টারন্যাশনাল নানান ইস্যুজ আছে, ইটস টাফ। সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ নিয়েও আসলে এই ধরনের পরিস্থিতি হতে পারে, যদিও আমি মনে করি বিচার যদি ঠিকঠাক মতো হয়, তারা দল হিসাবে মানবতা বিরোধী অপরাধ করেছে, যথেষ্ট তথ্য প্রমাণ আছে, নিষিদ্ধ করা সম্ভব বলে আমি মনে করি। কিন্তু আপনি যেটা বলছেন রাইটলি, আমরা আসলে বলতে পারি না কি দাঁড়ায় পরিস্থিতি, আলটিমেটলি কি দাঁড়ায়। আমি আন্দোলন করেছেন, আপনার কাছে কি মনে হয় যে আসলে আওয়ামী লীগ শেষ পর্যন্ত বিচার প্রক্রিয়া কোন পর্যায়ে গিয়ে নিষিদ্ধ হবে, এবং এটা কি এই সরকার ভোটের আগে করে যাবে কিনা, এবং সেরকম কোনো দাবি আপনাদের থাকবে কিনা, এই বিষয়ে শুনবো। আমার মনে হয় আপনি বলেন, আমি তারপরে পরের প্রশ্ন। দেখুন, এখানে মুশকিলটা হলো এই সরকার
মানে এটা আমি আগেও বলেছি, এই সরকারের বেশ কিছু ভালো কাজ করেছে, মানে গুরুত্বপূর্ণ, সেটা সিরিয়াল হলো 13 নম্বর গুরুত্বপূর্ণ কাজ, 14 নম্বর গুরুত্বপূর্ণ কাজ, 1, 2, 3, 4 এগুলো সে মানে করতে চাচ্ছে না, করবার মতো গার্ডসও তার অনেক ক্ষেত্রে নাই। কেন নাই? ধরেন দুইটা জিনিস লাগে ভাই, যেটা বলো না যে ধরেন ইন্টারন্যাশনাল পলিটিক্সে তো শুধু ইমোশন না, মানে আমার জিও পলিটিক্স, আমার প্রতিবেশী, ইভেন যে আমেরিকা 35% কর আরোপ করলো, এর সাথেও আরো অনেক কত কিছু কানেক্টেড, এটা কিন্তু বুঝতে পারতে হয়। এখন ধরেন আমরা এত কিছু বুঝি, আমরা কি করবো? যে আমরা কি কথা বলবো না? দেখেন ধরেন ফিলিস্তিনে যা হচ্ছে, আমি এটা বারবার বলি, ফিলিস্তিন অথবা হামাসের যে প্রতিরোধ আন্দোলন, এই দুনিয়ায় এমন কোন অঙ্ক আছে যেটা কোষে বলা যায় যে হামাস যে প্রতিরোধটা করে যাচ্ছে এটা আসলে যুক্তিসঙ্গত? কারণ সে প্রতিদিন মরে যাচ্ছে, তার কিছু ভূমি থাকছে না, এরপরও সে প্রতিরোধ করছে। এর মানে একটা জায়গা মানুষের থাকবে, দুনিয়ার সমস্ত দরজা যখন দেখবে যে যৌক্তিক কারণে মানে বন্ধ, এরপর একটা মাত্র যুক্তি, সেটা হলো ইনসাফ এবং মুজলুমের পক্ষে হয়ে জালেমের বিরুদ্ধে লড়াই। এটা যদি 1% স্কোপও থাকে, দুনিয়ার কিছু মানুষ লড়বে, এই লড়াটা কিয়ামত পর্যন্ত চলবে। তো এখন কথা হলো আমি কার পক্ষে যাব? ফ্যাক্টর দেখেন, এখন আমরা যত বেশি অঙ্ক কষি, এই অঙ্ক কষাটা রাষ্ট্রের অত্যন্ত জরুরি, কিন্তু এরকম অঙ্ক কষে কষে কিন্তু ফ্যাসিবাদ তাড়ানো যেত না। এর মানে আবার ওই যে আমাদের সালাউদ্দিন ভাই কথাটা হয়তো কনটেক্সটটা আমি খুব ভালো করে খেয়াল করি নাই, উনি বলেছেন যে এটা আবেগের ব্যাপার না, এখানে রাষ্ট্র আসলেই কোনো আবেগের ব্যাপার না, রাষ্ট্র একটা খুবই মেকানিজমের মধ্য দিয়ে চলে, কিন্তু এই রাষ্ট্র যারা পরিচালনা করেন তারা আবেগ দিয়ে তাড়িত হন। রাষ্ট্রের তো কোনো জীবন নাই, তার আবেগ আসবে কোত্থেকে? কিন্তু এই রাষ্ট্র যারা চালিয়েছেন তারা এত বড় গণহত্যাকারী ছিলেন, তাদেরকে মানুষ, আপনি ভাবেন, আপনি এটা, আমি এই ছবিটা দেখেও, এই ভিডিওটা আগে দেখি নাই, একটা ছেলে কি বিরাট টাওয়ারে উঠে যাচ্ছে পতাকা বাঁধার জন্য, আপনি তাকে এখন 1 কোটি টাকা দিলেও সে ওখানে বেয়ে উঠতে পারবে না। মানে কি অসীম সাহস মানুষের মধ্যে ভর করেছিল। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে খুব একটা ক্লিয়ার, এটা হচ্ছে যদি ন্যায় বিচার হয়। দেখেন এই জন্য আমার আইনজ্ঞ হওয়ার দরকার নাই, বিচারপতি হওয়ার দরকার নাই। একজন মানুষকে ব্যান হওয়া, খুন করার জন্য কতজন মানুষকে গণহত্যা করতে হবে বা খুন করতে হবে? অনেকেই গণহত্যার এই কূটতর্কটাকে এভাবে করে। বেগম খালেদা জিয়া, আপনার নিশ্চয়ই মনে থাকবার কথা, জামাত ইসলামের সর্বপ্রত সাইদি সাহেবের রায়ের পরে 2 দিনে 70 জনের অধিক যখন হত্যা করে আওয়ামী লীগ মারল, বেগম জিয়া তখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। উনি বিমানবন্দরে ফেরত আসলেন, উনি বিএনপির স্বাভাবিকভাবে সবাই ওনাকে ফুল দিয়ে সংবর্ধনা দিতে চাইলে উনি নিলেন না, এবং উনি প্রেস মিট করে হরতাল ডাকলেন এবং বললেন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে। আজকে আমি বলে রাখি, এই কিছুক্ষণ আগে মানে আমরা দেখলাম আজকে একটা মিডিয়ায় কিছু কেউ বিবৃতি দিয়েছে, সেই বিবৃতিদাতাদের মধ্যে তারাও ছিল, বেগম জিয়ার বিরুদ্ধে বিবৃতি দিয়েছিল, বেগম জিয়া গণহত্যা কি জানেন না। তখন এনসাইক্লোপিডিয়া নিয়ে বসলো, কয়জন মরলে গণহত্যা হয়? দেখেন, গণহত্যার সাথে কোয়ান্টিটি ইম্পর্টেন্ট না, দ্য ফ্যাক্ট ইজ হাউ ইউ কিল দ্য পিপল। তার ওয়েটা কি ছিল? আপনি জানেন আনাসের চার্জশিট ইতিমধ্যে হয়ে গেছে, প্রধানমন্ত্রী নিজে বলেছে, যেটা চিফ প্রসিকিউটর বলেছে এবং আদালতে জমা দিয়েছে, হাসিনা বলেছে যে আজকে থেকে লিথাল উইপন ব্যবহার করতে হবে, উপর থেকে গুলি করতে বলে দিয়েছি, জাপা গুলি করে দাও। একজন প্রধানমন্ত্রী রাষ্ট্রের ক্ষমতায় থাকা অবস্থায় আর্মিকে সবাইকে অর্ডার করছে লিথাল উইপেন ইউজ করো এবং উপর থেকে গুলি করতে থাকো, আমি বলে দিয়েছি। এরপরেই গণহত্যা তুমুল আকারে করা হয়েছে। এইটা যদি ন্যায় বিচার বাংলাদেশে ন্যূনতম থাকে, তাহলে 1% সম্ভাবনা নাই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার। এর মানে শুধুই আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার একটা সম্ভাবনা আছে, সেটা হলো যদি আমরা জাস্টিস হারাই ফেলি। আমরা যদি জাস্টিস কায়েম করতে না পারি, তাহলে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না। আর এখানে যদি জাস্টিসটা প্রতিষ্ঠিত হয়, তাহলে আর কোনো অপশনই নেই আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার। বরং আপনি ধরেন এই যে ভাই একটু আগে যেটা বলছিল যে 20% আওয়ামী লীগের ভোট আছে না, দেখেন মুশকিল কি বাংলাদেশের, এই যে আবেগ তো আসলে মজার জিনিস, দেশে 20% ভোটার। আপনি আপনাদের সবাইকে দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা, আমাদের বহু বন্ধু বান্ধব আছে না আওয়ামী লীগের বড় নেতা না, যার সাপোর্টার ছিল, ছাত্রলীগ করেছে, আওয়ামী লীগের ভোটার। আমি গত 11 মাসে আমার যত পরিচিত বন্ধু বান্ধব, দূরবর্তী সম্পর্ক, লীগের সব সাপোর্টার, এদের সাথে আমি জাস্ট মনস্তত্ত্ব বোঝার জন্য জিজ্ঞেস করেছি। আমি আপনাকে একদম আল্লাহর শপথ করে বলি, আমি আজ পর্যন্ত একজন লীগ সাপোর্টারকে পাই নাই যে এই তুমুল গণহত্যার জন্য ন্যূনতম লজ্জিত। মানুষ আছে না, বন্ধুদের সাথে বসলেও একা একা বলে না এটা ঠিক হয় নাই, বিভৎস গণহত্যা হয়েছে। বিশ্বাস করেন আমি একজন আওয়ামী লীগ সাপোর্টার পাই নাই সে মনে করে এটা গণহত্যা হয়েছে এবং এই জন্য শেখ হাসিনার মানে লজ্জিত হওয়া উচিত, আওয়ামী লীগের লজ্জিত হওয়া উচিত। তারা মনে করে ইট ওয়াজ জাস্টিফাইড, এটা ষড়যন্ত্র এবং এটার প্রতিশোধ করা নীতি। আসবাবর আপনার কাছে ওয়ার্ক অফ ইকোনমিক মডেলিং অ্যান্ড অ্যাকশন এইড বাংলাদেশ যৌথ উদ্যোগে হয়েছে এবং সেই জরিপে আমি আশা করছি আপনি দেখেছেন, তবুও আমি বলি 28.76% ভোট বিএনপি পাবে, এটা তারা বলছে, এবং এটা 38.76% ভোট বিএনপি পাবে বলছে, এবং সেটা 15 থেকে 35 বছর বয়সী তরুণদের মধ্যে ভোটিংটা করা হয়েছে, এবং জামাত ইসলামী
21.45, জাতীয় নাগরিক পার্টি 15.84 এবং আওয়ামী লীগও 15.84% ভোট পাবে বলে তরুণরা মনে করে। তরুণরা ভোট দিচ্ছে তা না, তরুণরা এটা মনে করছে, তরুণদের বিলিভ এটা। আর অন্যান্য ইসলামিক দল 4.59% ভোট পেতে পারে। আপনি কিভাবে দেখছেন এই জরিপটাকে? আমি মানে তাদের যে স্যাম্পলিং আমি দেখলাম, তারা বিভাগগুলো থেকে 2টো জেলা নিয়েছেন, সে 2টো জেলা থেকে 2টো উপজেলা নিয়েছেন প্রতিটা জেলা থেকে। তার মধ্যে তারা গ্রাম শহর মোটামুটি ইকুয়াল স্প্লিট করেছেন। সানিম খুবই রেসপেক্টেড প্রতিষ্ঠান, এখানে তো আছেই। আমি এই স্যাম্পলিং নিয়ে আমার একটু চিন্তার প্রশ্ন আছে, কারণ আপনি বাংলাদেশে বিভিন্ন জায়গায় যদি সার্ভে করেন, আমাদের কতগুলো ক্লাস্টার আছে বিভিন্ন পার্টির, তো তারা এগুলো কতটুকু বিবেচনায় নিয়েছেন আমি নিশ্চিত নই। এখানে যেটা বলা হচ্ছে মানে তরুণরা এভাবে দেখছেন, তরুণরা এভাবে বুঝতে চাইছেন, এখানে তাদের চাওয়ার বা বোঝার মধ্যে কিছুটা ভুল থাকার সম্ভাবনা আছে। কেন? যেমন ধরুন বিএনপির ক্ষেত্রে তারা যে একটি প্রসঙ্গ আনতে চাই, যে যেখানে অনেকে ধরেই নিচ্ছে যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে, আওয়ামী লীগ যদিও নিষিদ্ধ না, একটা পারসেপশন আছে, সেখানে আওয়ামী লীগকে ভোট দেবে এই প্রশ্নটা করে জরিপটা করছে, এটা আন্তর্জাতিক সংস্থা। আপনি কিভাবে দেখছেন? না, এটা তো আসলে এই অর্থে ভুলও না, কারণ আওয়ামী লীগ একটু খেয়াল করি আমরা টেকনিক্যালি যদি এভাবে বলে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ আছে, সেই জন্য সে নির্বাচন, হ্যাঁ, কারণ বিচার যদি আমাদের আইসিটিতে হয় এই নির্বাচনের আগে, এবং ধরে নিলাম যে ওতে আওয়ামী লীগকে নিষিদ্ধ হওয়ার মতো অপরাধ পাওয়া গেল না, সো টেকনিক্যালি তো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে। দেখেন, এখানে দুটো ব্যাপার হলো কি, বাংলাদেশে এই যে রিসার্চ, এটা একটা বড় পলিটিক্স আছে, যে এত % ভোটে পেয়ে গেছে, তো বাংলাদেশের মানুষ তো সবাই রিসার্চ মেথোডোলজি পড়ে আসে নাই, সে স্যাম্পল সাইজ বোঝে না। ধরেন আমি এখন গোপালগঞ্জের উপরই গোপালগঞ্জের স্যাম্পল নিলাম, তো গোপালগঞ্জের স্যাম্পল নিলে তো 90% আওয়ামী লীগ বলবে যে আওয়ামী লীগ চাই। আমি বগুড়ারে নিলাম অথবা জামাত ইসলাম অধ্যুষিত একটা জেলারে নিলাম, তো ওনাদের যে স্যাম্পল সাইজ, এই নিয়ে আমরা প্রচুর রিসার্চ মেথোডোলজি কথা বলতে পারবো, কিন্তু এইখানে ইনজেক্টেড যে পলিটিক্সটা আছে এইটা নিয়েই আলাপটা আপনিও তুলেছেন, খেয়াল করেছেন। প্রশ্ন হলো কাকে ভোট দিবে। তো ইতিমধ্যে তো ডিসাইডেড, নির্বাচন কমিশনও বলেছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, ট্রাইব্যুনাল বলেছে যাদের বিরুদ্ধে এখানে মামলা আছে তারা মানে থাকছেই না আগামী নির্বাচনে। তাহলে ভোট দিবে কেন? আপনি খেয়াল করবেন রিসার্চের প্রপোজিশন কি, যে আপনি কাকে ভোট দিবেন, তো ভোটে তো আওয়ামী লীগ নাই, তাহলে আপনি এখানে লিগকে, এই যে একটু একটু করে লিগকে সফটলি ইনেবল করা, জনপরিসরে নরমালাইজ করা, এই পলিটিক্সটা আমাদেরকে ধরতে পারতে হবে। শেষ করে দিতে হবে, 30 সেকেন্ড। ডক্টর জাহিদুর রহমান যদি কিছু অ্যাড করতে চান। এরকম একটা উদ্দেশ্য থাকতে পারে, তবে আমি এটা আবার পছন্দ করছি একটা কারণে, আমি যদি আমার সোসাইটি বুঝতে চাই, যে আমরা আলাপ করলাম যে 20%-এর মতো দেবে, এটা আমার একটা পারসেপশন, কিন্তু আমি যে তথ্যটা পেলাম যে 15 পয়েন্ট সামথিং, অন্তত এই সার্ভেতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, আজকের মতো বিদায় নিচ্ছি।